তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবেল প্রশ্নগুলো সহজ। এই অনুষ্ঠানে আমরা চলমান ঘটনার নানান তথ্য ও বক্তব্য তুলে ধরি, অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য ও বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। সঙ্গে আছে আমি সাইদ খান। আমাদের আজকের বিষয় শেখ হাসিনার মামলার রায়, জনমনে আতঙ্ক। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। রবি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আরও একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। কামাল ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। রবি ভাইকে দিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি। রবি ভাই, রাজনীতিতে বেশ কিছুদিন ধরে নানান ধরনের উত্তেজনা চলছে, টান প্রেরণ আছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে রাজনৈতিক দলগুলো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, তাদের মধ্যে এক ধরনের ঐক্য কিন্তু জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে হয়েছিল। সেই ঐক্যও কিছুটা ভাটা আমরা দেখছি। এবং এরই মধ্যে 1.5 বছরের মাথায় যখন ফ্যাসিবাদের অভিযোগে এবং গণহত্যার দায়ে সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় হবে আগামীকালকে, প্রথম রায় হচ্ছে, তো প্রথম না, দুঃখিত, দ্বিতীয় মামলার রায় হচ্ছে। এই মামলার রায়কে কেন্দ্র করে 13 তারিখে দেখেছেন যে রাজধানী ঢাকা সহ সারা দেশেই কিন্তু বিচ্ছিন্ন বেশ কিছু ঘটনা ঘটেছে। আগামীকালকেও রায়কে কেন্দ্র করে ইতিমধ্যেই ট্রাইব্যুনালে সেনা মোতায়েন চাওয়া হয়েছে। মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ সহ বেশ কিছু জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে এবং রাজধানী ঢাকারও বিভিন্ন পয়েন্টে কিন্তু তল্লাশি পোস্ট বা চেকপোস্ট স্থাপন করা হয়েছে। এবং আজকে সন্ধ্যায় কাউরান বাজারের মতো ব্যস্ততম এলাকায় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। টোটাল সিনারিওকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় সহ-আলোচক এই মুহূর্তে যারা গ্লোবাল টিভির সাথে যুক্ত আছেন। ধরেন, একটা ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছিল। সব রাজনৈতিক দল, সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে একটা গণ আন্দোলনের মাধ্যমে তার পতন ঘটিয়েছিল। তো সেটারও প্রায় 1 বছর 3 মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে। বিচার দাবি ছিল, গণমানুষের দাবি ছিল, সংস্কার গণমানুষের দাবি ছিল। তারপর হচ্ছে একটা গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করারও গণমানুষের দাবি ছিল। বিচার ধরেন ইতিমধ্যে এজাহার হয়েছে, তদন্ত হয়েছে, চার্জ ফ্রেম হয়েছে, প্রসিকিউশন হয়েছে, রায় হবে আগামীকাল। আমার ধারণা হচ্ছে যে একটা স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করে হয়েছে বিধায় আমার চাওয়া বা প্রত্যাশা, তো সেই রায় নিশ্চয়ই গণহত্যা যেখানে হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, আদালত মানবতা বিরোধী অপরাধ হয়েছে, ন্যায় বিচার করবে। প্রচুর তথ্যপাত্য আছে অবশ্যই ট্রাইব্যুনালের কাছে। এবং আমরাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মেইন স্ট্রিম মিডিয়ামেও তো অনেক তথ্যপাত্য দেখেছি। এটা প্রমাণিত যে সরকার ক্ষমতায় থাকার জন্য শেখ হাসিনার নেতৃত্বে গণহত্যা হয়েছে এবং আপনার নির্মমভাবে হত্যা হয়েছে। আহত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। হয়তো তার জীবনটা বাঁচানো যেত। আপনি জানেন আশুলিয়াতে যে ঘটনা ঘটেছিল, এই ধরনের অসংখ্য ঘটনা ঘটেছে। তার তো বিচার কাম্য এবং বিচার হওয়া পৃথিবীতে যুগে যুগে হয়েছে, বাংলাদেশও হবে। এটা মানুষের প্রত্যাশা। কোনো রাষ্ট্রে যদি আইনের শাসন থাকে সে দেশে হবেই, হতেই হবে। এখন ধরেন সেই বিচার আওয়ামী লীগকে ফেস করা উচিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে। আবার বর্তমান যে সরকার আছে তাদেরও স্বচ্ছ গ্রহণযোগ্য করা উচিত বিচারটি, যাতে আন্তর্জাতিক মান বজায় থাকে। আমরা গণহত্যার বিচার চাই, মানবাধিকার লঙ্ঘনের বিচার চাই, গুম আনঅথরাইজড কিলিংয়ের বিচার চাই। আপনার ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যে সমস্ত মানুষ হত্যা হয়েছে তাদের সে হত্যার বিচার চাই। কিন্তু সেই বিচারটা যেন আন্তর্জাতিক মান অনুসারে হয়। যারা আসামি তারাও যেন আইনের অধিকারটা পায়। প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা সহ যারা ছিলেন, আইনি অধিকার থেকে যারা বঞ্চিত যেন না হয়, সেটা হচ্ছে মানুষের কাম্য। এখানে তো সাবেক কোনো প্রধানমন্ত্রীর বিচার হচ্ছে না, একজন অপরাধীর বিচার হচ্ছে। যখনই প্রধানমন্ত্রী ছিলেন তিনি অপরাধী বিধায় তো তাকে ট্রাইব্যুনালে যেতে হচ্ছে, সেটি নাহলে তো ট্রাইব্যুনালে যেতে হতো না। তিনি ব্যর্থ হয়েছেন, নিধন করেছেন, জনরায়ের ভিত্তিতে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। ক্ষমতাচ্যুত হন নাই, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। অর্থাৎ
তার অপরাধের মাত্রাটা এত বেশি ছিল যে তিনি নিজের দেশে পর্যন্ত থাকার সাহস হারিয়েছেন, নিজের দেশে থাকার সাহস হারিয়েছেন। তো এই ধরনের একটা ফ্যাসিবাদী সরকার বা শাসকের বিচার হবে, এটাই ন্যায্য। সেই বিচারকে যাতে করা যায়, মানে ভুন্ডুল করার জন্য অথবা আতঙ্ক তৈরি করার জন্য জনমনে আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারী, আমি বলবো, অথবা আওয়ামী লীগের নির্দেশে ছত্রছায়া যারা এদেশে এখনো পর্যন্ত যে পরাজিত শক্তি আছে, যে সুবিধাভোগী শক্তি আছে, তারা এখনো পর্যন্ত একটা ভায়োলেন্স তৈরি করে জনমনে আতঙ্ক তৈরি করতে চাচ্ছে, অথবা যারা বিচার প্রক্রিয়ার সাথে যুক্ত আছে তাদেরকে এক ধরনের প্রত্যক্ষ হুমকির মধ্যে রাখতে চাচ্ছে, এটা অনাকাঙ্ক্ষিত। সেটি হলে আওয়ামী লীগ আরও পতিত হয়েছে এবং আওয়ামী লীগকে রাজনীতিতে আগামীতে ফিরতে পারবে কিনা কোনোদিনও সেই প্রক্রিয়ার মধ্যে আওয়ামী লীগ চলে রবি ভাই, আমি একটু ইন্টারাপ্ট করতে চাই। সেটি হচ্ছে সিনিয়র সাংবাদিক নিউজ সম্পাদক নুরুল কবিরের একটি বক্তব্যকে আমি কোট করতে চাই, রেফারেন্স হিসেবে ব্যবহার করতে চাই। তিনি বলেছেন যে আওয়ামী লীগ একটি সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগের ইতিহাস শুরু হবে আবারও, যদি হতেই হয় তা কমপক্ষে 20 বছর পরে। কিন্তু আমরা দেখলাম আপনার বক্তব্য অনুযায়ী 14 মাসের মাথায় আওয়ামী লীগ কিন্তু রাজপথে আছে। তারা চোরাগোপ্তা করুক, কিন্তু তারা কিন্তু প্রকাশ্যে আসছে। এটি কি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যে রাজনৈতিক শক্তিগুলো, সেই শক্তিগুলোর অনৈক্যের খেসারত দিতে হচ্ছে কিনা? না, আমি এখনো তা মনে করছি না। যে প্রক্রিয়ায় আওয়ামী লীগ তার উপস্থিতি জানান দিচ্ছে সেটা রাজনৈতিক প্রক্রিয়া না, সেটি হচ্ছে ধরেন গুপ্ত হামলা। একসময় আওয়ামী লীগও কিন্তু আপনাদেরকে এইভাবেই অভিযোগ করত। না, আমাদের কিন্তু রাজনীতি পথে সরব ছিলাম। সেই সরব থাকতে গিয়ে যখন ভায়োলেন্স হয়েছে, দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে, তখন ধরেন কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আর এখন হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক উপস্থিত নয়, একেবারে না, রাজনৈতিকভাবে উপস্থিত। তারা কিছু গুপ্ত কর্মকাণ্ড করে জনমতে আতঙ্ক তৈরি করা, এক ধরনের ভায়োলেন্স তৈরি করে সমাজে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করা। যেহেতু রাজনৈতিকভাবে তারা সাময়িকভাবে নিষিদ্ধ, তাদের অধিকাংশ নেতা অপরাধের দায়, কেউ জেলে, কেউ দেশের বাইরে, অদৃশ্য একটা জায়গার থেকে তাদের উপস্থিতি জানান দেওয়ার জন্য যে প্রক্রিয়াটা অবলম্বন করছে, সেটা আওয়ামী লীগকে আরও বেশি ধরেন নিগৃহীত করবে, মানে ঘৃণিত করবে, আরও বেশি পরিত্যক্ত করবে, আরও বেশি ধরেন দীর্ঘদিনের জন্য রাজনৈতিক ঝুঁকিতে ইতিমধ্যে যা ফেলেছে সেটার সময় আরও প্রলং হয়ে যাবে। আওয়ামী লীগের যদি শুভবুদ্ধি উদয় হয়ে রাজনীতিতে ফিরতে চাইতো, আমি জানি না, এখন সুযোগ নেই, তারপরে এই সুযোগ হয়তো হতো যদি তারা আত্মশুদ্ধির মাধ্যমে ক্ষমা বলছে। অনেকে বলে যে ক্ষমা এখনও আওয়ামী লীগ চায়নি। না, ক্ষমা করার মতো অপরাধ তো আওয়ামী লীগ করেনি। আওয়ামী লীগ যে অপরাধ করেছে, শাস্তিযোগ্য অপরাধ করেছে, সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ করেছে বাংলাদেশের ফৌজদারি কার্যবিধিতে। অর্থাৎ ক্ষমা চাইলেই হচ্ছে না, তাদেরকে ট্রায়াল ফেস করতে হবে, যারা এই অপরাধের সাথে জড়িত, যারা আমি বললাম যে অপরাধগুলি বাংলাদেশে হয়েছে, গণতন্ত্র হত্যা, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে যে কোনো মানুষকে নিধন, গুম, আনঅথরাইজ কিলিং, এর তো বিচার হতেই হবে। এই বিচার পৃথিবীর সমস্ত সভ্য সমাজ চায়, সব গণতান্ত্রিক শক্তি চায়, দুই একজন ছাড়া, যারা আওয়ামী লীগের ধরেন এরকমের সহযোগী আছে রিজিওনাল বা ইন্টারন্যাশনাল কমিউনিটিতে, সেটা খুবই হাতে গোনা 2-4 জন হয়তো তাদের সমর্থন করবে। কিন্তু এটা মানবাধিকার বিরোধী অপরাধ, তার বিচার হতে হবে। আমি এক বাক্য দিয়ে শেষ করব। তো 20 বছরের কথা বলছেন, এই প্রক্রিয়ায় যদি আওয়ামী লীগ যায়, আর জাতীয় ঐক্য আপনি যেখানে ফাটল দেখছেন, আমি ফাটল দেখছি না, কারণ গণতান্ত্রিক ব্যবস্থাপনায় দূরত্ব দেখছি না। গণতান্ত্রিক ব্যবস্থাপনায় এখন একটা নির্বাচন সমাগত, অনেকগুলি রাজনৈতিক দল বাংলাদেশে ক্রিয়াশীল, তারা তাদের আদর্শ নিয়ে নিজেকে উত্তম মনে করবে, আরেকজনকে অধম মনে করবে, এই বিতণ্ডা চলবে, এই দায় চলবে, এই প্রতিযোগিতা চলবে, তার মধ্যে দিয়ে নির্বাচিত হওয়ার একটা মানসিকতা কিন্তু সবার মধ্যে আছে। জনরায়টাকে মেনে নেবে, জনরায়ের প্রতি আস্থা রাখবে, শ্রদ্ধাশীল থাকবে, সে জায়গায় তো এখনো পর্যন্ত বিতর্ক হয়নি। কেউ চাচ্ছে নির্বাচনটা আর পরে হলে মনে হয় তাদের জন্য একটু গুছিয়ে নিতে ভালো হয়, কেউ চাচ্ছে তাদের দাবিগুলি পূরণ হলে তারা মানে একটা উইন উইন সিচুয়েশন জনগণের কাছে দেখাতে পারে। এটা রাজনীতিতে থাকে, কিন্তু আমাদের মূল লক্ষ্য এখনো চ্যুত হয়নি। নির্বাচন হবে, গণতান্ত্রিক সরকারও আসবে, জনগণের নির্বাচিত সরকার হবে, কিন্তু আওয়ামী লীগ যে প্রক্রিয়ায় তারা রাজনীতিতে ফিরতে চাইছে বা উপস্থিতি জানান দিতে চাইছে, সেটা তাদের জন্য আরও আত্মহত্যা হবে। রবি ভাই, আপনার কাছে ফিরবো। কামাল ভাই, আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে বিষয়, সেটি হচ্ছে রবি ভাই বললেন যে এক ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, এটি এর আগেও রাজনীতিতে ছিল, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা অভ্যুত্থানের পর যে বাংলাদেশ, সেই বাংলাদেশ তো জনগণের নিরাপত্তা থাকবার কথা ছিল, সরকারের তো এটি নিশ্চয়তা বিধান করারও দায়িত্বের মধ্যে পড়ে। বিচ্ছিন্ন ঘটনা বলে জনগণকে যে আতঙ্কের পরিবেশের মধ্যে ঠেলে দেওয়া, এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
এখানে কি আইন শৃঙ্খলা বাহিনীর বা সরকারের কোনো দুর্বলতা বা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে কোনো আন্তরিকতার ঘাটতি দেখছেন কিনা, যে আমাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, তাহলে যা ইচ্ছা তাই হোক, আমি একটু পেছনে গেলাম বা পেছনে গিয়ে দেখি যে কি হয়, তোমরা পারো কিনা, এরকম কিছু কিনা? না, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশে তো ন্যায় নীতি বলতে কিছু নাই। বাংলাদেশে সব কৌশল। যখন যেটা কৌশল মনে হবে যে এটা আমার জন্য উপকার করবে, সেই কৌশল নেবে। এর ন্যায় নীতি কোনো নাই। এটা যে দলেরই হোক, আমি এটা দায়িত্ব নিয়ে বলতেছি। প্রথমে মামলা সম্পর্কে বলি। দেখেন, মানে পলিটিক্যাল মামলাগুলো রায় না জনগণ দিয়ে দেয়। আপনি খেয়াল করছেন বোধহয়, জনগণই দিয়ে দেয়। যেমন ধরেন, যখন নিজামী সাহেবদের বিচার হচ্ছিল, এই মুজাহিদ, এই যে যারা মানে মানবতা বিরোধী অপরাধ, তখন কিন্তু পাবলিক বলে এদের ফাঁসি হয়ে যাবে। এটা কিন্তু মানে এক ধরনের পারসেপশন ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, এটা বলা উচিত কিনা জানি না, এটা কন্টেম্পট হইতে পারে। তারপরে পাবলিক বলে দেয় এটা ফাঁসি হয়ে যাবে, মানে দে ডু নট ওয়েট ফর দি জাজমেন্ট। হ্যাঁ, মানে এটা কি জাস্টিস অফ নেচারের মধ্যে পড়ে? হ্যাঁ, এটা পলিটিক্যাল মামলাই হয়। যেমন এখন হচ্ছে কি, এই হাসিনার ফাঁসি হয়ে যাবে, মানে দে আর নট ওয়েটিং ফর দি জাজমেন্ট, তারা বলে দিচ্ছে যে ফাঁসি হয়ে যাবে। তার মানে দেখেন জুডিশিয়ারির অবস্থা কি এখন, মানে পলিটিক্যাল মামলাগুলোর ক্ষেত্রে। মানে আইদার ওয়ে দেখেন, ওই যখন নিজামীদের বিচার হচ্ছিল তখনও একই রকম কথা, এখনও একই রকম কথা। তবে এই যে ফাঁসি হয়ে যাবে না, এটা আমি একটু বলি। সেটা হচ্ছে যে কখনো কখনো বিচারকরা মানে তার রায় সোসাইটিতে কী ধরনের প্রভাব ফেলবে এইটা হিসাব করে একটা কনসায়েন্স ওনারা ব্যবহার করেন। যেমন আমেরিকাতে হয় কি যে কোনো রেসিয়াল প্রবলেম দেখা দেবে কিনা হোয়াইট এবং ব্ল্যাকদের মধ্যে, এটা জাজরা দেখে ওইভাবে রায় দেয়। তো যেমন ধরেন দেলোয়ার হোসেন সাইদি, সবারই কিন্তু ফাঁসির রায় হয়েছে, সাইদিকে কিন্তু লাইফ টার্ম দিচ্ছে। হ্যাঁ, কেন? এটা হচ্ছে যে বিচারকরা একটা জিনিস খেয়াল দেখছে যে দেলোয়ার হোসেন সাইদির ফাঁসি দিলে সোসাইটিটা একেবারেই আনরুলি হয়ে যাবে, আনরেস্ট, তার যেহেতু অত ফলোয়ার ইত্যাদি। এবং দেখেন লাইফ টার্মে দেওয়ার পরেও কিন্তু কত লোক মারা গেছে, এই যে বগুড়া টুগুড়া, তাই না? তো তাকে কিন্তু মানে দেয় নাই, মানে ক্যাপিটাল পানিশমেন্ট দেয় নাই, লাইফ টার্ম ইমপ্রিজনমেন্ট দিচ্ছে। ওইটা বিচারকটা খেয়াল করছে যে তাকে ফাঁসি দেওয়া হলে একটা বড় ধরনের কেওয়াস হতে পারে। তো এখন ধরেন যে কালকের রায় কী হবে আমি জানি না, এটা বিচারকরা কিভাবে দেখবেন, মানে কিভাবে। তার মানে কি এখানে বিচারকদের এই বিষয়টিও ফিজিবিলিটি নেওয়া উচিত যে এই রায়কে কেন্দ্র করে বড় ধরনের কোনো বিশৃঙ্খলা হতে পারে, এজন্য ক্যাপিটাল নাও হতে পারে? না, হতে পারে না। রায় তো বিশৃঙ্খলা তো হচ্ছে, যে আমরা দেখলাম 13 তারিখে দেখলাম না তো, আজকে কিছুক্ষণ আগে তো আপনি বললেন যে কারণ বাজারে হয়েছে, কি বলে যে ককটেল বিস্ফোরণ ইত্যাদি। এত যে ডেপ্লয়মেন্ট, হ্যাঁ, এত ডেপ্লয়মেন্ট কেন? একটা তো আশঙ্কা থেকেই তো এত ডিপ্লয়মেন্ট, তা না হলে তো ডেপ্লয়মেন্টের দরকার হতো না, আর্মি বিজেপি এই সে, তাই না? সো বিচারকরা তো সোসাইটিকে অবজার্ভ করতেছে কি 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 হচ্ছে না হচ্ছে। আমি জানি না মানে ওনারা কি ইন টোটো আইনের মধ্যে থেকেই রায় দিবেন, নাকি সোশ্যাল পার্সপেক্টিভটা বিচার করবেন, জানি না আমি। যেমন সাইদির ক্ষেত্রে যেটা হয়েছিল, সেটা আইনের মাধ্যমে হয়নি, আইন ছিল, কিন্তু তারপরেও মানে এক ধরনের কনসায়েন্স ব্যবহার করছে, সোশ্যাল কনসায়েন্স ব্যবহার করছে। আইনের মধ্যে না হলে তার লাইফ টার্ম হলো কীভাবে? লাইফ টার্ম তো হয়েছে, মানে মৃত্যুদণ্ড দেয় নাই, তাতে কিছুটা এড়ানো গেছে বিচারকরা মনে করছে। এবং তাই হ্যাঁ, তো ফলে দেখা যাক কি হয়। আমরা দেখেন, আমি এইসব নিয়ে না কথা বলতে খুব আগ্রহী না, আমি একটু একাডেমিক আলোচনায় আগ্রহী। এইসব জিনিস আমার খুব ভালো লাগে না বলতে বলতে। আমরা আজকে একটু এমন সিচুয়েশনে তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আপনার একাডেমিশিয়ান ব্যাখ্যায় কেমন দেখেন? না, আমি দেখেন বর্তমানকালে না, এটা না বর্তমানে অনেকদিন ধরে এটা হয়েছে, কোনো রাজনীতিবিদের পলিটিক্সটা বুঝতে গেলে তার মনস্তত্ত্বটা বুঝতে হয়। এটা কিন্তু একটা পদ্ধতি আছে আর কি। মনস্তত্ত্বটা বুঝতে পারলে তার বর্তমান রাজনীতি এবং ভবিষ্যৎ রাজনীতিটা বোঝা যাবে। তো সে কারণে আমাদের চিফ অ্যাডভাইজার, যিনি সরকার প্রধান, তার মনস্তত্ত্বটা কিন্তু একটু বোঝা দরকার। তা না হলে কিন্তু আগামী দিনের রাজনীতিটা আমরা সেইভাবে বুঝতে পারবো না। যেমন ধরেন গত রেজিমে আমি টকশোগুলোতে আমি শেখ হাসিনার পলিটিক্সটাকে আমি তার সাইকো অ্যানালিসিস দিয়ে বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, কেন সে এরকম হলো? সেটা এরকম যে 75 সালে যখন তার ফাদার প্যারেন্টস এবং আত্মীয়স্বজন মারা গেল, তখন তার সাইকিটা একটু রিশেপড হয়েছে, যে আমার বাবারে মেরে ফেললো, আমার কি বলে যে ফাদার অফ দি নেশন বাবা, একটু অন্যরকম হয়েছে সাইকি।
মানে এক ধরনের রিভেঞ্জ পলিটিক্স। হ্যাঁ একটু, হ্যাঁ। তারপরে ধরেন 2004-এ যখন গ্রেনেড অ্যাটাক হলো, তখন হার সাইকি ওয়াজ ওয়ান্স এগেইন রিশেপড, যে আমাকে মেরে ফেলতে যাচ্ছে, ঠিক আছে, গ্রেনেড অ্যাটাকে। তারপরে যখন নিজামীদের বিচার করা হলো, তখন কিন্তু হি ক্রস দ্য রুবিকন, মানে রুবিকন ওয়াজ ক্রসড, মানে রুবিকন নদী পার হইলে আর এই পারে আসা যায় না, যে এদেরকে বিচার করা হয়েছে, ফলে আমি যদি ক্ষমতা থেকে চলে যাই তাহলে আমি আর বাঁচতে পারবো না। মানে একমুখী। হ্যাঁ, এটা সে তার সাইকিটা এইভাবে ডেভেলপ করছে। তখনই সে এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল ইত্যাদি, 3টা প্রহসনের নির্বাচন করলো, এই সেই। কী কারণে? মানে তার সাইকোলজিটা এরকম হচ্ছে যে আমি যদি ক্ষমতা থেকে চলে যাই তাহলে আমাকে মেরে ফেলবে, মানে তার সব পথ বন্ধ হয়ে হ্যাঁ। যাচ্ছে। এবং তখন আমি বলছিলাম যে শি ওয়াজ দ্য লাস্ট পারসন টু স্টেপ ডাউন। সে নিজে ইচ্ছা করে, তার মানে বর্তমান রাজনীতি কি ওরকম? বলতেছি যে সে কখনোই আর নিজে থেকে স্টেপ ডাউন করবে না, তাকে সরাইতে হবে। কারণ উনি ডিসাইডেড যে আমি ক্ষমতা থেকে যাব না। এ কারণেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছে এবং 3টা প্রহসনের নির্বাচন করে থাকতে চাইছে। এখন আমরা ইউনূস সাহেবের একটু সাইকো অ্যানালিসিস করতে চাই। সেটা হলো যে দেখেন, মানে ইউনূস সাহেব বেসিক্যালি না, হি ইজ এ নার্সিসিস্ট। উনি হচ্ছে মানে নিজেকে ভালোবাসেন, মানে অতিরিক্ত ভালোবাসেন নিজেকে। এবং নার্সিসিস্টদের একটা বৈশিষ্ট্য হলো তারা নিজেকে এত ভালোবাসেন যে ইভেন এইটা অ্যাট দ্য কস্ট অফ আদার পিপল অলসো, মানে অন্যদেরকে মূল্য হিসেবে ব্যবহার করেও তার নার্সিসিজমকে উনি করতে পারেন, মানে নার্সিসিস্ট হবেন। অন্যরা কী করে করুক তার এটা কোনো যায় আসে না। এবং নার্সিসিস্টদের আপনার এমপ্যাথি থাকে না, সহানুভূতি থাকে না মানুষের উপর, সে নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকে। তো এখন তাহলে কি করতে হবে? নিজেকে ভালোবাসতে হলে উনি একটা মানুষকে স্বপ্ন দেখানো শুরু করলেন, যে মানুষকে স্বপ্ন দেখাইলে মানুষ আমাকে ভালোবাসবে। বুঝছেন? জিনিসটা খেয়াল করেন কিন্তু। যেমন ধরেন, যে জ্যোতিষী বেশি করে স্বপ্ন দেখাইতে পারে সে কিন্তু তত বড় পপুলার জ্যোতিষী, তার কাছে মানুষ বেশি যায়। ওই ভবিষ্যৎ দেখাবে, তোমার ভবিষ্যৎ। প্রফেসর ইউনূসের বর্তমান স্ট্যাটাসটা এই জায়গায় চলে গেছে। উনি এত স্বপ্ন দেখাচ্ছেন, মানে হচ্ছে যে মানুষ তাকে বেশি করে ভালোবাসবে। তার মানে উনিও একমুখী, এখন ওনারও আর সেকেন্ডারি অপশনস নেই। না, একমুখী তো না, আমি বলতেছি যে ওনার কাজ হচ্ছে স্বপ্ন দেখানো। এই স্বপ্ন বাস্তবায়িত হবে কিনা, যেমন জ্যোতিষীর দায় নাই, সে যখন স্বপ্ন দেখায় তার কোনো দায় নাই যে এই স্বপ্ন বাস্তবায়িত হবে কিনা, কিন্তু তারপর সে দেখাচ্ছে এবং মানুষ তাকে ভালোবাসছে, ফর নাথিং ভালোবাসতেছে তাকে। হ্যাঁ, আরে আমার এত সুন্দর ভবিষ্যৎ সে বলতেছে। তো ইউনূস সাহেবের অবস্থায় সে যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে উনি স্বপ্ন দেখানো ছাড়া আর কিছুই করবেন না, মানে এগুলো বাস্তব একেবারে কিছুই করবেন না। এবং অ্যাট দ্য কস্ট অফ আদার পিপলস, এটাতে মানুষের কি হয় না হয় সেটা তার কোনো ব্যাপার না। হ্যাঁ, এবং তার কোনো সহানুভূতি নাই, তার কোনো কিচ্ছু নাই। হি ইজ অলওয়েজ মানে করবেন না করবার সামর্থ্য বা সুযোগ না। আগে তো প্রথমে তো আপনাকে তো আগে কর্ডিয়ালি থাকতে হবে, আন্তরিক হইতে হবে যে এটা করতে চাই কিনা। আচ্ছা, তারপরে না সামর্থ্য। আন্তরিকতা, বাংলাদেশের ভালো মন্দে আন্তরিকতার ওনার ঘাটতি আছে। না, একেবারেই নাই। উনি প্রথম থেকে আমরা দেখতেছি উনি পার্সোনাল এজেন্ডা নিয়ে ব্যস্ত। আপনি দেখেন বাংলাদেশের স্বার্থ ওনার কাছে দেখেন, আমি বলি তার যে অ্যাডভাইজারি কাউন্সিল, এইটা কিভাবে তৈরি হয়েছে? এটা কি কোনো ফ্রম প্যাট্রিয়টিক ফার্মার হয়েছে? আচ্ছা, হয়েছে কি 3টা ক্রাইটেরিয়াতে হয়েছে। একটা হচ্ছে কিনশিপ, আত্মীয় স্বজন, মানে কি বলে নিজের লোক। আরেকটা হচ্ছে অ্যাসোসিয়েট, আরেকটা হচ্ছে রিজিওনালিজম। হ্যাঁ, এই যে আঞ্চলিকতা। চিটাগাং। কামাল ভাই ধন্যবাদ। আমরা আবারও ফিরে এসে রবি ভাইয়ের কাছ থেকে এই বিষয়ে শুনবো। নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ। আমাদের সঙ্গে আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহ সম্পাদক মাহবুব কামাল, আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রবিউল আলম। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কামাল ভাই, যে আলোচনায় ছিলাম, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিপ্রায় নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, এটা আমি সাম আপ করতে পারি নাই, মানে একেবারে আমি কনক্লুড করে ফেলি। সেটা হচ্ছে উনি যেহেতু নার্সিসিস্ট, নিজেকে খুব বেশি ভালোবাসেন, সেহেতু উনি সবসময় চাইবেন মানুষও তাকে ভালোবাসুক, এবং এই কারণে উনি স্বপ্নটাকে টুলস হিসেবে ব্যবহার করবেন। এবং একটা টেলিভিশনে আমি বলছি, হি হ্যাজ পারফেক্টেড দ্য মেকানিজম হাউ টু রোমান্টিসাইজ পিপল,
মানুষকে কীভাবে রোমাঞ্চিত করতে হয় এইটা উনি ভালো জানেন। ফলস ড্রিমিং, মিথ্যা স্বপ্ন দেখানো, ওই যে জ্যোতিষীর মতো, জ্যোতিষী যেমন দায় নাই যে ওই লোকের ভবিষ্যৎ পরে তো এটা আমি, সে তো আর আমার কাছে আসবে না, তার জীবন যা হয় হবে, আমি তো এই মুহূর্তে তার মানে ভালোবাসা পাইলাম, মানে ভালো কিছু বললেই তো খুশি হয়ে হ্যাঁ যাবে। খুশি হইল, এই হচ্ছে তার সাইকি। এবং এইটা যতদিন অ্যাজ লং অ্যাজ হি উইল কন্টিনিউ, তার এইখান থেকে উনি বের হইতে পারবেন না, ওনার পক্ষে দেশের জন্য কিছু করা সম্ভব না। এবং দেখেন তার পার্সোনালি আমার কি হয় জানেন, আপনাদের কি হয় জানি না, তার সমস্ত কথা, যত কথা উনি বক্তৃতা ভাষণ টাষণ দেন, আমার কাছে মনে হয় না এই কথাগুলো, মানে ইংরেজিতে অনেকগুলো শব্দ আছে সমার্থক, যেমন একটা আমার কাছে মনে হয় একটা আয়রনি, কখনো মনে হয় মকারি, কখনো মনে হয় রেডিকুল, কখনো মনে হয় সার্কাজম, কখনো মনে হয় আমাদেরকে টন্ট করতেছেন। হ্যাঁ, মানে তার কাজের সঙ্গে কথার তো কোনো মিল নাই। মানে কথা যে উনি যেটা যেটা বলেন ভাষণে জাতির উদ্দেশ্যে, এবং যেভাবে উনি মানে ইয়ে করেন, মানে মানে স্বপ্ন দেখান আর কি, তার সাথে যেহেতু কাজের মিললে আমার কাছে এগুলির মনে সার্কাজম, হ্যাঁ আমাদের টন্ট করতেছে, এটা এক ধরনের মকারি, আমার কাছে মনে এটা তার, আমার কাছে তার বক্তৃতার কোনো মূল্য নেই। আপনি একটু আশাবাদী না? একেবারেই না, একেবারে না। আপনি দেখান না, আপনি গত 14 মাসে উনি এই দেশের জন্য কি করছেন আপনি বলেন, এই দেশের জন্য উনি কি, আমরা তো দেখতেছি উনি সব পার্সোনাল, কিন্তু উনি তো গণতন্ত্রের উত্তরণের জন্য একটি ফেয়ার ইলেকশনের পথে হাঁটছেন, সে বিষয়ে অবশ্য রবিবার আমি বলি শুনেন, আমি তো ওই দিন বলছি যে উনি যমুনায় বসে বসে মেডিটেশন করেন কিভাবে প্রলং করা যাবে, আর মাঝে মাঝে যখন ক্রাইসিস দেখা দেয়, স্বৈরাচারের পুনরুত্থান হবে, তখন ওকে ডাক দেন, হ্যাঁ সবাই গিয়ে হাজির হয়, হ্যাঁ আসেন আমরা মানে স্বৈরাচার ঠেকাই। হ্যাঁ, মানে হয়েছে কি, এখন হয়ে গেছে যে স্বৈরাচার ঠেকানোর জন্য আপনি যা কিছুই করবেন সবই মহান, হ্যাঁ সবই মহান। তার মানে আমাদের তো ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, আমাদের খুব কাছাকাছি একটি জাতীয় নির্বাচন, এবং সেটি আনুষ্ঠানিকতাও শুরু করে দিয়েছে। এক ধরনের আশাবাদী তো হওয়ার সুযোগ এখানে আছে। আমি আশাবাদী না, আমি আশাবাদী ইন দি সেন্স ইলেকশন হবে না সেই জন্য না, ইলেকশন হইতে পারে, হ্যাঁ মানে হতে পারে, আর হবে কি না এর মধ্যে আমি বলছি হইতে পারে, কিন্তু শুনেন ইলেকশনটা তো আলটিমেট গোল না আমাদের। ইলেকশনটা হচ্ছে ভালো থাকার একটা উপায়, গণতন্ত্রের চর্চার একটা উপায়, ইট ইজ নট দ্য ফাইনাল গোল। আপনি ইলেকশনটাকে কেন লক্ষ্য ধরতেছেন? ইলেকশন তো উপায়, লক্ষ্য এবং উপায়ের মধ্যে পার্থক্য আছে। আমরা এক জায়গায় পৌঁছাতে চাই, একটা পিসফুল একটা প্রসপারাস নেশনে পৌঁছাতে চাই, সেখানে পৌঁছাতে গেলে একটা ফেয়ার ইলেকশনের একটা ইলেক্টেড বডি লাগবে, একটা ইলেক্টেড বডি লাগবে, তাই না? তো এইটা তো আমাদের লক্ষ্য না, এটা উপায়। তা আমরা ধরে নিচ্ছি যে ইলেকশনটাই হচ্ছে লক্ষ্য, এটা এখানে একটা ফ্যালাসি আছে কিন্তু। হ্যাঁ, এ বিষয়ে একটু রবি ভাইয়ের কাছ থেকে শুনে আসি। মাহবুব কামাল ভাই, আপনার কাছে আবারও শুনবো। রবি ভাই, আপনি শুনছিলেন মাহবুব কামাল ভাই বলছিলেন, না অনেকগুলি প্রসঙ্গ এসেছে মাহবুব কামাল ভাই তুলেছেন। হ্যাঁ, ইলেকশন লক্ষ্য পৌঁছানোর সক্ষমতাকে ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকার রাখেন, সে নির্দিষ্ট কিছু কাজ করার হয়তো সক্ষমতা রাখেন, যে কাজগুলি করার জন্য জনগণের সমর্থন রয়েছে অথবা রাজনৈতিক দলগুলির সমর্থন রয়েছে। এর বাইরে একটা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার সীমাবদ্ধতা আছে, তারপর তার মেয়াদের সীমাবদ্ধতা আছে, পার্লামেন্টও অকার্যকর নেই না কিন্তু এই যে রবি ভাই, আমি একটু ডিফার করি, ওনার তো মেয়াদের কোনো সীমা নেই। না, আচ্ছা সীমা নেই মানে অন্তর্বর্তীকালীন সরকারটা মেয়াদটা বুঝবেন 1 দিন থেকে 1 বছরের নিচে, এটা হলো যে আমি সংজ্ঞায় জানি। প্লিজ 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 একটু শোনেন, আগে শোনেন না। সব প্রত্যাশা ইউনূস সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনারা আশা করছেন, যদি কেউ করে থাকেন। হ্যাঁ, কিছু আমরা তো সিলেক্ট করেছি, কিছু সংস্কার, বিচার এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন, 3টা জায়গা তো একমত হয়েছে, 3টি দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, তো 3টি দায়িত্ব সম্পূর্ণ হয়তো করতে পারেনি। আমি এই জায়গায় একমত যে তার অনেক কিছু জায়গায় ব্যর্থতা আছে, সময় অনেক বেশি লেগেছে। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার যে পরিস্থিতিটা ফেস করেছে, এর একটা গণ অভ্যুত্থানের পর সময়টাও খুব স্মুথ ছিল না। রাজনৈতিক দলগুলির সহযোগিতা ছিল, আবার রাজনৈতিক দলগুলির কৌশলগত অবস্থানও ছিল। জাতি হিসেবে আমাদের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা সকালে যেটা চাই দুপুরে তাতে অনীহা, রাত্রে মানি না। এই জাতি হিসেবেও আমরা কিন্তু এরকম আছি। এখন একটা নির্বাচিত সরকার ছাড়া এই লক্ষ্যে পৌঁছানোর যে ধাপগুলি আছে সেটা কিভাবে অর্জন হবে? একটা সিলেক্টিভ বডি, 20-25 জনের বডি, ওখানে বসেই বাংলাদেশের সব মানুষের সব সমস্যা সমাধান হয়ে যাবে? আর এই গণতন্ত্র উত্তরণ এবং শানিত হয়ে ধাপে ধাপে রাজনৈতিক সৌহার্দ্যতা প্রতিষ্ঠিত করে প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র আনা, জবাবদিহিমূলক পার্লামেন্ট, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার যে পথ, উন্ডা হয়তো পথনকশাটা করে যেতে পারেন, কিন্তু সফল হয়ে লক্ষ্য পৌঁছানোটা তো কঠিন, সময় তো লাগবে, এবং সে দায় জাতিকে নিতে হবে, রাজনীতিবিদদের নিতে হবে।
সে জায়গায় ধরেন হ্যাঁ প্রত্যাশা রাখা যেতে পারে। মাহবুব কামাল ভাই যে প্রত্যাশা, সেখানে আমি খুব বেশি দ্বিমত না, করছি না। মাহবুব কামাল ভাই বিশ্বাসই তো করেন না, প্রত্যাশা তো নেই তাই। না না, কিছু মানুষের তো ধরেন সেটাও সমাজে দরকার আছে। বিশ্বাস থাকবে না, আমার বিশ্বাস থাকবে, আপনার একটু কম থাকবে, আবার আপনি অনেক তৃপ্ত হয়ে যাবেন, এটা তো সমাজের অংশ, এটা থাকবে। এভাবেই সমাজ শানিত হয়, এভাবেই রূপান্তর হয়। সে জায়গায় আমরা ঠিক আছে মাহবুব কামাল ভাইয়ের জায়গায়। আমি একটু অন্য জায়গায় আসতে চাচ্ছিলাম আর কি। প্লিজ। মাহবুব কামাল ভাই ভালোভাবে বলেছেন যে শেখ হাসিনা রিভেঞ্জ প্রিয় ছিলেন এবং ধাপে ধাপে জেনে বুঝে তিনি এই গণহত্যা করেছেন। যেহেতু তার কিছু ক্ষোভ ছিল, তিনি কোনো সময় বঞ্চিত হয়েছেন। তার মানে কি হচ্ছে, এই গণহত্যাটা তিনি বা মানবাধিকার লঙ্ঘন বা গণহত্যা তিনি জেনে বুঝে করেছেন, সিদ্ধান্ত নিয়ে অতএব করেছেন। তার শাস্তি হওয়া উচিত সর্বোচ্চ। মাহবুব কামাল ভাইয়ের ওই উপলব্ধি যদি ঠিক হয়, তার ট্রায়াল ফেস করা উচিত। যেমন মাহবুব কামাল ভাই বললেন যে এর আগেও একটা ট্রাইব্যুনাল হয়েছিল, দেলোয়ার হোসেন সাঈদী, আমি একমত যে কিছুটা হলো পেয়েছেন, কিন্তু ওই মামলার বর্তমান একজন আসামি এটিম আজহার সাহেব, তিনি কিন্তু বেকসুর খালাস পেয়েছেন। আমার মনে হয়েছে ওই ট্রাইব্যুনালটি আওয়ামী লীগ সরকারের আমলে গঠিত এবং ওখানে রিভেঞ্জ প্রিয় আওয়ামী লীগ ছিল এবং তাদের একটা অভিপ্রায় ছিল যে তারা শাস্তি দেবেই। বর্তমানে যে ট্রাইব্যুনালটা আছে, আপনি যদি ওইভাবে বলেন এটা কোনো রাজনৈতিক সরকারের অধীনে না, নিশ্চয়ই বিচার বিভাগ স্বাধীন, প্রধান বিচারপতি বলেছেন যে তারা ৮০% তাদের সংস্কার হয়ে গেছে এবং তারা সম্পূর্ণ এখন স্বাধীনভাবে কাজ করতে পারছেন। ট্রাইব্যুনালও মনে হয় যে প্রক্রিয়া অনুসরণ করেছে এই মামলার শুনানিতে, তো ট্রান্সপারেন্ট আছে, সরাসরি প্রচার হয়েছে, রায়ও সরাসরি প্রচার হবে। আওয়ামী লীগ যদি ঠিকমতো ফেস করতে পারে আর নির্দোষ যদি হয়, সে প্রমাণ করার সুযোগ আছে। আমি আবারও বলতে চাই যে এই ট্রাইব্যুনালটা বিচার যেটা হচ্ছে সেটা মোটামুটি একটা নিরপেক্ষ আবহাওয়ার মধ্যে হচ্ছে, যার ফলে ওই ট্রাইব্যুনাল আর এই ট্রাইব্যুনালকে একভাবে দেখার সুযোগ নেই। আমি আরেকটা কথা একটু বলতে চাই, আমরাও কিন্তু ট্রায়াল ফেস করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাত্র 2,33,33,330 টাকার মামলা। রবি ভাই, একটা বাক্য বলি, মাহবুব ভাই একটি কথা বলেছেন, আমি জাস্ট আপনাকে ইনপুট দিতে চাই। মাহবুব ভাই কিন্তু একটি কথা বলেছেন যে জনগণ আগেই রায় দিয়ে দেয়। এর আগের বার কিন্তু জনগণ ওই যে মানবতা বিরোধী অপরাধে তার জনগণ বলেছে ফাঁসি হবে, এবারও জনগণ বলছে ফাঁসি হবে। মানে এটি আসলে কি, মানে না, জনগণ? আমি মাহবুব ভাইয়ের সাথে এভাবে একমত না। হ্যাঁ, ওই ট্রাইব্যুনাল যখন হয়েছে, যারা ওই মানবতা বিরোধী অপরাধ ৭১ যেটা হয়েছিল আর কি, সেই সময় যারা ভিক্টিমাইজ হয়েছে তারা ফাঁসি আশা করেছে, তারা শাহবাগে লাগাতার অবস্থান করে ফাঁসি চেয়েছে, তাদের অভিপ্রায় ছিল তারা ফাঁসি চায়, তারা ভিক্টিমাইজ। এখনও আবার ধরেন যারা ভিক্টিমাইজ হয়েছে তারাও শেখ হাসিনার ফাঁসি চাইবে, কিন্তু আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আপনাকে ট্রায়াল ফেস করতে হবে। ট্রায়ালটা আগে যদিও দলীয় সরকারের অধীনে থাকলে সেখানে বিতর্ক হওয়ার সুযোগ আছে এবং বলাও হয়েছে যে আইন অনুসরণ করা হয়েছে, কিন্তু যারা সাপার করেছিল, সাজা যাদের হয়েছিল, মতিউর রহমান নিজামী, মুজাহিদ সহ অন্যান্য যারা আছে, সালাউদ্দিন কাদের চৌধুরী, বলা হয়েছে যে তারা পর্যাপ্ত আইনি ডিফেন্সটা পায়নি, আইনি অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এখন তো সেটা হচ্ছে না, এখন মোটামুটি আরও বেশি স্বচ্ছতার সাথে হচ্ছে, গ্রহণযোগ্যভাবে হচ্ছে। যে জায়গাটা আমি ছিলাম, যে আমরা কিন্তু ট্রায়াল ফেস করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অরফিনান্স ট্রাস্ট মামলা জানেন, 2,33,33,330 টাকার একটা আত্মসাতের মামলা ছিল। টাকাটা আছে, টাকাটা 3 গুণ হয়েছে, তারপর 10 বছরের সাজা দেওয়া হয়েছিল এবং বেগম খালেদা জিয়া কিন্তু সেই সাজা মেনে আপনার কারাগারে গিয়েছিলেন। আমার মনে আছে এখনো পর্যন্ত, যেদিন রায় হয় 8 ফেব্রুয়ারি, আমরা বেগম খালেদা জিয়ার সাথে বহর নিয়ে মিছিল করে কারাগার যেতে চেয়েছিলাম, ট্রাইব্যুনালে যেতে চেয়েছিলাম, আমাদের আটকে দিয়েছে পুলিশ। বেগম খালেদা জিয়া নিজেই গিয়েছেন রায়ের দিন, আর পুলিশ গুলি করেছে, টাসল মেরেছে, আহত করেছে, গ্রেপ্তার করেছে। আমরা কিন্তু পুলিশের সাথে মুখোমুখি ধরেন ঢিল ছুড়াছুড়ি করেছি প্রকাশ্যে, কিন্তু সেটা রাজনৈতিক অধিকার। এখন যেটা হচ্ছে সেটা চূড়াগুপ্ত হামলা। ধরেন আজকে দেখলাম যে একটা হাসপাতালের মধ্যে একটা অ্যাম্বুলেন্স পার্কিং করা আছে, সেই অ্যাম্বুলেন্সটাতে আগুন ধরে দেওয়া হয়েছে। তো এটা তো রাজনৈতিক প্রতিবাদ না। হ্যাঁ, আপনি যেহেতু একটা রাজনৈতিক দলের কিছু অনুসারী থাকবে, শেখ হাসিনারও কিছু অনুসারী আছে, ফ্যাসিবাদ যেখানেও আছে ফ্যাসিবাদেরও কিছু অনুসারী থাকে। ফ্যাসিবাদ একজন থাকেন, একটা গোষ্ঠী নিয়ে ফ্যাসিবাদ হয়, একটা গোষ্ঠী। ফ্যাসিবাদী অনেকগুলি চরিত্র একটা রাষ্ট্রে থাকে, তারা এক হয়ে ফ্যাসিবাদী মানে প্রতিষ্ঠিত করে। তারা ক্ষুব্ধ হতে পারে, কিন্তু তার মানে এই না যে আপনি চূড়াগুপ্ত হামলা করে জানমালের ক্ষতি করবেন, আতঙ্ক তৈরি করবেন, সেটা কাম্য না। আইনশৃঙ্খলা বাহিনী কি কিছুটা বিপর্যস্ত হচ্ছে কিনা এই পরিস্থিতি ট্যাকেল করতে? না, আমার কাছে তা মনে হয় না। বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা আছে, তারা জানে কি করণীয়, তারা জানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ এই ট্রাইব্যুনালের পক্ষে আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আছে, যার ফলে যে পরিত্যক্ত যে শক্তি, ফ্যাসিবাদী যে শক্তি, তারা তাদের উপস্থিতি জানান দিতে পারলেও সেটাতে তারা পরিত্রাণ পাবে বা এখান থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। বেরিয়ে যাওয়ার একটাই সুযোগ, তাকে ট্রায়াল ফেস করতেই হবে,
আইনিভাবে। পাশাপাশি আইন যদি তাকে মুক্ত করে দেয় সেটি আইনের ব্যাপার। না না, সেটা তো আইনের ব্যাপার, সে অধিকার তার রাখে। এবং মানে আইন প্রয়োগকারী কি, মানে বিচারিক আদালত তো সার্বভৌম, স্বাধীন। তারা তথ্যপত্র যাচাই করে যদি মনে হয় যে না তার সম্পৃক্ততা নেই, তিনি খালাস হতে পেতে পারেন। কিন্তু সেই অপেক্ষায় তো থাকছেন না, তারা তো আতঙ্কিত হয়ে নতুন করে জনগণের মধ্যে আতঙ্ক তৈরি করতে চাচ্ছেন সাজার ভয়ে। সেটি কাম্য না, সেটি ধরেন উচিত হবে না। আর জনগণ যেহেতু আপনার বিচার চায়, আবার জনগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের এই যে প্রক্রিয়া যেটা আছে, এটা জনগণের দাবি। নিশ্চয়ই আওয়ামী লীগ এখানে ওই আতঙ্ক তৈরি করে সুবিধা করতে পারবে বলে আমার মনে হয় না। আমার আওয়ামী লীগের কী করলে ভালো হতো যদি আপনি আমাকে বলেন, ট্রায়াল তাদের ফেস করা উচিত। পাশাপাশি তাদের অনুশোচিত হয়ে নতুন ধারা রাজনীতি কিভাবে করতে পারে আগামীতে, কারণ তাদের তো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং সংগঠনটাও কিন্তু মানে ট্রায়ালের আন্ডারে চলে গিয়েছে। এখন রাজনৈতিক দলেরও বিচার হয়, নতুন যে আইন করা হয়েছে। আমাদের সংবিধান আগে ছিল কিন্তু এটা আইন করা হয়নি, বর্তমানে অর্ডিন্যান্স জারি করে আইন করা হয়েছে। অর্থাৎ সংগঠন হিসেবে আওয়ামী লীগকেও বিচার ফেস করতে হবে। আর এই মানবতা বিরোধী অপরাধের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, যারা গণহত্যা করেছে, তাদেরও বিচার ফেস করতে হবে। মানে বিচার আপনি ফেস করেন, রাজনৈতিক দল যদি কোনো মানবতা বিরোধী অপরাধ করে সেই দলও ট্রায়ালের মুখোমুখি হতে হয়েছে। অলরেডি ট্রাইব্যুনালে সেটা গিয়ে হতে হয়েছে 24-71 যে কোনো জায়গায় অভিযোগ হয়েছে। আপনি আইনের শাসন চাইবেন। এখন আপনি ফ্যাসিবাদী প্রতিষ্ঠিত করে সেই একই প্রক্রিয়ায় ক্ষমতায় থেকে গণতন্ত্র হত্যা করে, মানুষ হত্যা করে ক্ষমতায় থাকবেন। আপনি রাজনৈতিক দল হয়েছে বিধায় আপনার কোনো বিচার হবে না। তো সেটি হলে ফ্যাসিবাদ দমন কিভাবে হবে? সেটা যদি অব্যাহত থাকে যাবে, ফ্যাসিবাদ নিয়ন্ত্রণের তো একটা প্রক্রিয়া থাকতে হবে। পৃথিবীতে ফ্যাসিবাদের পতনের পর ফ্যাসিবাদ তো আর ক্ষমতায় থাকলে তার বিচার করা যায় না, তাকে বাধ্য করা যায় না। জনরোষেই তাকে পতন হতে হয়, হয় বিপ্লব অথবা গণ অভ্যুত্থান। তো তারপর কাকে ট্রায়াল ফেস করতে হয়নি? সবাইকে ট্রায়াল ফেস করতে হচ্ছে। শেখ হাসিনাকে তাই করতে হবে, আওয়ামী লীগকে তাই করতে হবে। এখন এইটা আপনি যদি এই সাহস না রাখেন, আর আপনি তাহলে আপনার রাজনীতি আর ফিরবে না। জি, আমি আবারও বলছি, আর ফিরবে না। আর আপনি যদি এটা ফেস করার সাহস রাখেন, ট্রায়াল ফেস করা, দল এবং আওয়ামী লীগের এই নেতারা যদি এই ট্রায়াল ফেস করতে পারেন, হ্যাঁ, একজনের 20 বছর সাজা হলো, থাক, খাটেন না। আমাদের অনেক নেতা, এই যে লুৎফুজ্জামান বাবর, দেখেন 17-18 বছরের জেল কেটে আসছে। জি, রবি ভাই, আপনার কাছে 7 বছরের মতো জেল কেটেছে। আবারও ফিরবো, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। দর্শক, আর কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আর কাবুল প্রশ্নগুলো সহজ। আলোচনায় ছিলাম রবি ভাইয়ের সাথে। রবি ভাই, আপনি আলোচনা করছিলেন ফ্যাসিবাদের পতনের পর আমাদের কিছু ভুল হয়েছে, রাজনৈতিক শক্তি বলেন, সরকার বলেন, সেই ভুলগুলোর খেসারত আমরা দিচ্ছি কিনা? ভুল আমাদের বলতে আপনি কাদের বুঝছেন আমি জানি না। গোটা জাতির আমাদের কিছু ভুল ছিল। আমাদের মধ্যে ভিন্ন দৃষ্টি ছিল, ভিন্ন প্রত্যাশা ছিল। তো রাজনৈতিক দলগুলির মধ্যে ভিন্ন প্রত্যাশা থাকবে, এটাও ন্যায্য। সমস্যা হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকার লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমার মনে হয় যে ব্যর্থ হয়েছে অথবা দ্বিধাদ্বন্দ্বে ভুগেছে, বা প্রপার অ্যাড্রেস করতে পারেনি। একটি নতুন রাজনৈতিক শক্তি উত্থানের চেষ্টা করেছে সরকার। সেই চেষ্টাটাও আমার মনে হয় আমাদের জাতীয় ঐক্য ধরে রাখার ক্ষেত্রেও প্রতিবন্ধকতা তৈরি করেছে। তারপর আমাদের বাংলাদেশের বিদ্যমান সংবিধান অথবা আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনার যে বিধি বিধান, আইন যেগুলি আছে, আমাদের বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, সেইগুলিতে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, বিশেষ করে বিগত 17 বছর খুব মানে রাজনৈতিক বিবেচনায় পরিচালিত হয়েছে। কিন্তু সেটা আবার কারেকশন করতে গিয়ে আরেক ধরনের রাজনৈতিক টেন্ডেন্সি আনার চেষ্টা করা হয়েছে। কোনো বিশেষ গোষ্ঠী ব্যক্তির অভিপ্রায়টাকেই জাতির জন্য শিরোধার্য করার একটা চেষ্টা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মানে কেউ আমি বলবো না, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যবহার করে। এখন এর পিছনে কি আছে? অন্তর্বর্তীকালীন সরকার নিজেও হতে পারে অথবা কারো প্রেসক্রিপশন হতে পারে, সেখানে আমি যাচ্ছি না। এইটা করতে গিয়ে যেটা হয়েছে যে বাংলাদেশের প্রচলিত রাজনীতি, প্রতিষ্ঠিত রাজনীতি এবং রাজনীতিকদের কাছে সেটা ধরেন অ্যাডজাস্ট করা বা অ্যাবজর্ব করা কোনো কোনো ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং হয়। আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাপনার যে বিধি বা অথবা যে রীতি আমরা দীর্ঘদিন ধরে লালন করছি, সংসদ পার্লামেন্ট পদ্ধতির সরকার, সেটাখানে তো বেশ পার্লামেন্ট সার্বভৌম, কিন্তু আপনি নির্বাচিত সরকার, তার কোনো ক্ষমতা থাকবে না। যারা মেজরিটি
পাচ্ছে জনরায়ের ভিত্তিতে তাদেরকে হাত পা বেঁধে রাষ্ট্র পরিচালনা করতে বলা হচ্ছে। 180 দিনের একটা টাইম, না, রাষ্ট্র পরিচালনা করতে বলা হচ্ছে এরকম ভাবে। ছোট একটি রাজনৈতিক দল হয়েছে, সেও ক্ষমতার অংশ হতে চাইছে। আবার আমলাতন্ত্র তো আছেই, আমলারা তো সক্রিয় আছেই। এখন এই যে রূপান্তর বা এই যে উত্তরণ, এটা করতে গিয়ে কিছুটা জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার লেজে গোবরে করেছে। আর এই লেজে গোবরে করতে যখন উপক্রম হয়েছে, তখন রাজনৈতিক দলগুলির মধ্যে সন্দেহ বেড়েছে, অনৈক্য বেড়েছে, অবিশ্বাস বেড়েছে। আর এটা তো বাংলাদেশের ট্র্যাডিশনাল রাজনীতিতে আছে, উপমহাদেশেই আছে। আপনি শুধু বাংলাদেশ না, ভারতে যান, এই যে পরশুদিন মনে একটা নির্বাচন হয়েছে, রাহুল গান্ধী বলেছে নির্বাচন ম্যানিপুলেট করা হয়েছে, আছে। কিন্তু ভারত তো গণতান্ত্রিকভাবে মোটামুটি বেশ প্রতিষ্ঠিত একটা রাষ্ট্র। পাকিস্তানে যান, আছে। শ্রীলঙ্কা, নেপাল, আপনি যেখানে যান আছে। এমনকি পশ্চিমা জায়গাতেও শুরু হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র শুরু হয়েছে। তো এই পরিবেশটা তৈরি হয়েছে, আমার কাছে মনে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দৃঢ়তার অভাব, দূরদর্শিতার অভাব এবং রাজনৈতিক এবং রাষ্ট্র ব্যবস্থাপনার যে পর্যাপ্ত জ্ঞানের অভাব, সেটা কিছু ছিল। কিন্তু এন্ড অফ দ্য ডে তারা জায়গায় ফিরে আসছে। কি জায়গায় ফিরে আসছে? তারাও উপলব্ধি করছে যে একটা নির্বাচিত সরকার ছাড়া কোনো কিছু চালানো, দেশ চালানো সম্ভব না। নির্বাচনী সেটা ডোমেস্টিক্যালি বলেন, রিজিওনালি বলেন, ইন্টারন্যাশনালি বলেন। আর নতুন রাজনৈতিক শক্তি প্রয়োজন আছে, রাজনৈতিক শূন্যতা আছে। কিন্তু যে প্রক্রিয়া তারা একটা নতুন রাজনৈতিক দল করতে গিয়েছে, সেটা তার পরিপূরক না, এটাও তারা বুঝতে পেরেছে। যার ফলে এখন তারা যে জায়গাটাতে এসেছে, আমার মনে হয় যে উত্তরণটা সম্পূর্ণ না হলেও বড় অংশের উত্তরণ হবে। এবং ওই উত্তরণই গণতন্ত্র, সুশাসন, জনগণের ক্ষমতায়ন এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য সহায়ক হবে। আপনার কাছে আবারও ফিরবো। মাহবুব কামাল, আপনার কাছে জানতে চাই যে বিষয়টি সংসদের সার্বভৌমত্ব। রবি ভাই বলছিলেন যে বেঁধে দেয়া হয়েছে, অনেক কিছু করতে গিয়ে লেজে গোবরে করে ফেলা হয়েছে এবং সংসদের সার্বভৌমত্বের একটা নতুন ধরনের ব্যাখ্যাও এসেছে। শুনেন, আপনার টাইম অ্যালোকেশনটা ঠিক হলো, ওনাকে তো অনেক টাইম দিয়ে দিলেন। দেখেন, আজকে একটা বিতর্ক আমি দেখতেছি যে জনগণ না পার্লামেন্ট না কি বলে সংবিধান, কোনটা সার্বভৌম না। দেখেন, কিছু কিছু মূর্খরা যেসব প্রশ্ন তোলে, শত শত বছর আগে, হাজার হাজার বছর আগে মনীষীরা সেগুলোর উত্তর দিয়ে গেছেন। এগুলি উত্তর দেওয়া আছে, তারপরে প্রশ্ন করে। মানে এটা একটা অদ্ভুত লাগে আমার কাছে। দেখেন, সার্বভৌমটা কি? সার্বভৌম হচ্ছে ইট ইজ এ সুপ্রিম র্যাঙ্ক অথবা পাওয়ার অর অথরিটি, যেটা আপনার কি বলে যে রাষ্ট্রের নিরাপত্তা এবং কি মানে জনগণের অধিকারের সর্বোচ্চ রক্ষা কবচ। হ্যাঁ, এইটা অনেকভাবে এই সার্বভৌমত্ব মানে এক্সারসাইজড হয়। যেমন যখন মনার্কি থাকে, তখন রাজা অথবা রানী হচ্ছে সার্বভৌম শক্তি। আবার ইন এ ডেমোক্রেটিক স্টেট অর এনি আদার ফর্ম অফ স্টেট, তখন আপনার ইলেক্টেড বডি বা পাবলিকের দ্বারা নির্বাচিত পার্লামেন্ট, সেইটা সার্বভৌম হয়ে ওঠে। কিন্তু আলটিমেটলি কিন্তু জনগণ সার্বভৌম। কারণ হচ্ছে পার্লামেন্ট যদি এদিক সেদিক করে, তখন পাবলিক রাস্তায় নেমে ওইটাকে ডিসমেন্টেল করে দিতে পারে। তাহলে আলটিমেটলি কে সার্বভৌম? জনগণ সার্বভৌম, তাই না? তো এখন দেখেন, আর একটা ওয়েতে যদি যাই আমি, যে সোভারেনিটি ইজ দ্য এক্সক্লুসিভ কন্ট্রোল এ নেশন এক্সারসাইজ ওভার ইটস টেরিটরি। তার ভূখণ্ডের যে নিরাপত্তা, এইটার জন্য যে নিয়ন্ত্রণ করে, যে জনগণ যে নিয়ন্ত্রণ করে, এই যে নিয়ন্ত্রণ পদ্ধতিটা, এইটি হচ্ছে সার্বভৌমত্ব। তো এখন এইসব উঠতেছে, খামাখা বিতর্ক উঠতেছে। একদম একবারই ফাইনালি যদি আপনি বলেন, জনগণ হচ্ছে সার্বভৌম, ঠিক আছে, এবং জনগণ তার সার্বভৌমত্ব তাদের নির্বাচিত প্রতিনিধিদের উপরে ডেলিভার করে এবং তারা পার্লামেন্টে জনগণের সার্বভৌমত্বকে এক্সারসাইজ করে। জনগণ যদি মনে করে যে না, এরা আমাদের পারপাস সার্ভ করতেছে না, তখন তারা আন্দোলন মাঠে নামবে। জনগণ সার্বভৌমত্ব এক্সারসাইজ করে দুইভাবে। একটা, পার্লামেন্টের মধ্য দিয়েও চায় যে ওরা করুক, যদি পার্লামেন্ট না করতে পারে তখন রাজপথে নেমে যায়। হ্যাঁ, রাজপথে নেমে যায়, তখন তাদের সার্বভৌমত্ব তারা আপনি করে। তো ফলে এগুলি নিয়ে বিতর্কের কিছু নেই, এগুলি বহু বছর আগে এগুলি রিজলভ হয়ে গেছে। বাট এই যে মূর্খরা এইসব নতুন করে এগুলি মানে নতুন ফিলোসফার বাইর হয়েছে বাংলাদেশে। দেখবেন যেদিকে তাকবেন খালি ফিলোসফার। হ্যাঁ, সব মানে দর্শনের ভারে আমরা জর্জরিত হয়ে পড়ছি। দেখেন, এই যে রবিউল ভাই যে কথা রবিউল বললেন যে এই যে ইন্টারিম সরকারের যে টেনিউর না, আপনার চিফ অ্যাডভাইজার নিজেই তো বলছে যে নোবডি ডিফাইন্স হাউ লং উইল কন্টিনিউ, বলে নাই? তার তো এটা তো নির্ধারিত না। ইউনূস সাহেব নিজেই বলছে আপনার আমেরিকাতে যে নোবডি ডিফাইন্স হাউ লং উইল কন্টিনিউ।
আপনি কীভাবে বলতেছেন যে টেনিউর ফিক্স আপ করা আছে? এক নম্বর কথা। 2 নম্বর হচ্ছে দেখেন বিচার না, আমি যখন নিজামীদের বিচার হচ্ছিল আমি কিন্তু জনগণের কি বলে গণজাগরণ মঞ্চে যাই নাই, ওই যে কাদের মোল্লানিকে যখন করলো। আমার পয়েন্টটা ছিল যে আমরা ট্রাইব্যুনাল গঠন করেছি, ট্রাইব্যুনালের রায় হলো এই রায়কে কেন আমরা প্রভাবিত করব? আমরা বরং বিচার পদ্ধতিতে যে ডিফেক্টগুলি আছে সেগুলি নিয়ে আমরা আন্দোলন করতে পারি। আমরা তো রায়ের বিরোধিতা করতে পারি না, তাই না? এই রায় হবে, তারপরে আমরা বলবো যে এই বিচার পদ্ধতি, এই আমাদের জুডিশিয়ারিকে চেঞ্জ করতে হবে, আমাদের জুডিশিয়ারি রিশাফল করতে হবে, এটা বলতে পারেন। রায় দিছে, আপনি করতেছেন, আপনার মনোপুত হয়নি কারণে রায় দিছে, এবং দেখেন ওই রায় পরিবর্তন হয়ে গেল কিন্তু, হ্যাঁ, একটা এক ধরনের ইম্পোজড রায়। হ্যাঁ, এখন দেখেন আমি কথার কথা বলছি, কালকে যদি শেখ হাসিনাকে লাইফ টার্ম দেয়, মানে ক্যাপিটাল পানিশমেন্ট না দিয়ে, দেখবেন মব তৈরি হয়ে যাবে, বলবে যে কেন ফাঁসি নাই। এই যে চলতেছে না, কোনো বিচার বিভাগের উপরে কোনো আস্থা নাই, কেন এই আস্থাটা কেন নষ্ট হলো? এটাকে আমরা খতিয়ে দেখছি, জনগণ কেন রায় দিচ্ছে? সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো, নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। দর্শক, আর প্রশ্নগুলো সহজ, নিচ্ছি আরও একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ, সরাসরি আলোচনায় যাচ্ছি। কামাল ভাই, আপনার সাথে কথা বলছি। না, আমি শেষ করি। সেটা হলো যে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি সাইদ ভাই, সেটা হলো যে বিএনপি কেন জানি মানে চিফ অ্যাডভাইজার অখুশি হইতে পারে এ ধরনের কথা বলতে চায় না, মানে সেই ফ্রম ডে ওয়ান। হ্যাঁ, এবারে আনকন্ডিশনাল সাপোর্ট দিয়ে গেল। হ্যাঁ, তারপরে এখন এই যেহেতু গণভোট টনভোট এইসব নিয়ে এখন একটু মৃদু, তারপরও দেখা যায় যে একবারে একটু চেপে ধরে আর কি, যে মানে চিফের যেন অখুশি না হয় আর কি, তাকে গুড হিউমারে রাখা। এটা কেন? এইটা দেখেন, এইটা স্ট্রেট কাট বলতে অসুবিধা কি আমাদের? স্টেট কার্ড বললে যে যতটুকু ঠিক ততটুকু আমরা বলবো, তাই না? আমাদের তো বাড়ায় বলার দরকার নেই, কমায় বলারও দরকার নাই। এই যে চিফ অ্যাডভাইজার বা বর্তমান ইন্টারিমকে যে আমরা গুড হিউমারে রেখে একটা ইলেকশন করে যেন তেনভাবে একটা ক্ষমতায় যেতে চাচ্ছি, এইটা দেখবেন, আমি তো বললাম, মানে সঠিক পলিটিক্সটা না করলে না, সে কখনোই উইন ওভার করতে পারবে না, কখনোই পারবে না, তাকে সাফার করতেই হবে। এই মুহূর্তে মনে হচ্ছে যে মানে রাজনীতি এবং রাষ্ট্র দুটোকেই সাফার করতে হবে। হ্যাঁ, সাফার করতে হবে। যে আপনার মানে ভুল রাজনীতি করবে তাকে সাফার করতেই হবে। মানে কি বিএনপি এই মুহূর্তে কিছু ভুল রাজনীতি করছে? বিএনপি তো ফ্রম রাইট মানে ডে ওয়ান ভুল রাজনীতি করে আসতেছে। আপনি দেখেন মুক্তিযুদ্ধের দল, তারা তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেও হারাইছে। হ্যাঁ, এই যে মানে জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা, তার প্রতিষ্ঠিত দল, সেই দল যখন মুক্তিযুদ্ধের স্মারকগুলি ভাঙা হচ্ছিল তার কোনো প্রতিবাদ নাই, মৃদু কিছু কি মৃদু আমরা শুনিও নাই। এত দোজ ওয়ার্ডস ওয়ার সো ফেইন্ট যে আমরা এটা শুনি রিজয়েন্ডারও দিয়েছে, প্রতিবাদ করেছে। এটা তো হইল না, আপনাকে তো এটাকে রেজিস্ট করতে হবে, আপনি আরো শক্ত রেজিস্ট করতে হবে আপনাকে। হ্যাঁ, যদি জিয়াউর রহমান যদি 71-এ মারা যেত, ধরেন শহীদ হইতো, হ্যাঁ, তাইলে কি হইতো? তারেক রহমান কি দেখতো? যে তার বাবার মূর্তি ভাঙা হয়েছে, কারণ উনি বীরশ্রেষ্ঠ হইতেন, উনি বীরশ্রেষ্ঠ হইতেন না 71-এ মারা গেলে। তো তারেক রহমান কি দেখতেন? যে আমার বাবার মূর্তি ভাঙা হচ্ছে। তো এই দেখেন, এগুলি বললে না অনেক কিছু বলতে হয়। তো এই যে এখন দেখেন আপনারা যে মানে মনে করতেছেন যে এটা লিনিয়ার মোশন, হ্যাঁ, এই হয়ে গিয়ে আমরা নির্বাচন হবে, তারপর ক্ষমতা, ইট ইজ নট এ লিনিয়ার মোশন, ইটস এ জিগজ্যাগ। সে বিষয়ে ইটস এ জিগজ্যাগ। রবি ভাইয়ের কাছ থেকে একটু শুনে আসি। রবি ভাই, না, আমি ফিক্স আপ বলিনি সময়, আমার মনে হয় যে মাহবুব কামরা কীভাবে বলছে, আমি বলছি অন্তর্বর্তীকালীন সরকারের যে সংজ্ঞা, সেখান থেকে একদিন থেকে 1 বছরের নিচেই তাদের মেয়াদ ধরে নেওয়া। মানে আমাদের কনস্টিটিউশনে অন্তর্বর্তী সরকারের ফরম্যাটটাই নেই। ফরম্যাটে আমি বলি অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে একটা সংকটকালীন সরকার, একটা বিপজ্জনক। তো এই সংকটকালীন সরকার তো লং টাইম হতে পারে না। সংকটকালীন সরকারের মূল কাজই হচ্ছে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা। না, মাহবুব ভাই বলছিলেন বিএনপি ফ্রম দ্য বিগিনিং কিছু ভুল করছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে কিছুটা তোয়াজ করছে। না, ভুল করছে না, বিএনপি রাইট ট্র্যাকে আছে, অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করতে হবে, এর বিকল্প কই? তো সেটা করার জন্য একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে যে রোল প্লে করার দরকার তাই করছে। মাহবুব কামাল ভাই বললেন যে রাষ্ট্র এবং রাজনীতিকে খেসারত দিতেই হবে। রাষ্ট্র এবং রাজনীতিকে যাতে খেসারত দিতে না হয় সেই রোলটাই তো প্লে করছে বিএনপি। এখন হয়তো মাহবুব ভাইয়ের মতো হচ্ছে না, মাহবুব ভাইয়ের মতো চাওয়া থাকলে নিশ্চয়ই আরেকটি রাজনৈতিক দল বা আরেকটা শক্তি নতুন উত্থায়িত হয়ে মাহবুব ভাইয়ের নেতৃত্ব করতে পারে। বিএনপি যেটা মনে করছে, একটা জনপ্রিয় রাজনৈতিক দল, দায়িত্বশীল রাজনৈতিক দল, এই সংকটকালীন সময় যে রোলটা প্লে করার দরকার তাই করছে, সর্বোচ্চ স্যাক্রিফাইসও করছে, আবার ধরেন সরকারকে সফল হতে সহযোগিতা করছে। আমি যেখানে ছিলাম, মেয়াদ অন্তর্বর্তীকালীন সরকার যেটা বলছেন,
লং টাইম হতে পারে না, কারণ আপনার সংসদ নাই, জনগণের নির্বাচিত সরকার নাই। মনে রাখা দরকার, সংসদ ভেঙে গেলে 3 মাসের মধ্যেই একটা সংসদ গঠন করা একান্তই দরকার। তো 3 মাসের মধ্যে নির্বাচন করা দরকার। সেখানে আমরা প্রায় 1.5 বছরের কাছাকাছি সময় পার হয়ে যাচ্ছে, মানে নির্বাচন যদি ফেব্রুয়ারিতে ধরি, অর্থাৎ যথেষ্ট সময় অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করেছে। তো এরপরও সময় থাকার দরকার আছে বলে যারা মনে করে, তারা মনে হয় নির্বাচনকে ভয় পায় অথবা নির্বাচিত সরকারের প্রতি অনীহা আছে, আমার ধারণা। একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে সার্বভৌমনী কথা বলছিলেন। সংবিধান বলছে জনগণ সার্বভৌম, কিন্তু মনে রাখা দরকার জনগণ তার এই সার্বভৌম ক্ষমতাটা প্রয়োগ করে সংবিধানের মাধ্যমে, সরাসরি না। সরাসরি করে কেবলমাত্র ভোটে, আর বাকিটা সে সংবিধানের মাধ্যমে করে। আবার এই সংবিধানটাকে সংরক্ষণ করা, পরিবর্তন করা, পরিমার্জন করা, যুগ উপযোগ করা, জনগণের চাহিদা অনুসারে গঠন করার জন্য সে সংসদ কাজ করে, এবং সংসদের সাথে নির্বাচিত প্রতিনিধি পাঠায় তার হয়ে কাজ করার জন্য। ওইভাবে যদি বলেন, তাহলে আমাদের সংবিধান, জনগণ এবং সংসদ তিনটে মিলেই হচ্ছে রাষ্ট্র সার্বভৌম। রাষ্ট্র সার্বভৌম তিনটেই অঙ্গাঙ্গিভাবে জড়িত, বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। যেমন ধরেন, আপনি একটা মামলার আসামি হলেন, একটা গুরুত্বপূর্ণ মামলার আসামি হলেন, এক বাক্য দিয়ে শেষ করছি। আপনি দেখি একজন আইনজীবী নিয়োগ করেন, কারণ আপনি ওটা বোঝেন না। জনগণও সে তার নির্বাচিত প্রতিনিধি নিয়োগ করে তার হয়ে সংসদে করার জন্য, অর্থাৎ মানে তার সংসদ সদস্য চর্চা করার জন্য। এবং সংসদ, সংবিধান আর হচ্ছে জনগণ অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়েই সার্বভৌম। জি মাহবুব ভাই, 30 সেকেন্ড শুনেন, জনগণ যেহেতু রাস্তায় নেমে সব কিছু রোডপারট করে দিতে পারে, তাইলে তো জনগণের অধীন আপনার পার্লামেন্ট এবং সংবিধান। না না, রাস্তায় নামাটাই তো সব সমস্যার সমাধান না, বলছি আমি। আমি একটা কথা বলি, খেলে একটা বাক্য। জনগণ যে সার্বভৌম সেটা তো আমি বললাম, কিন্তু সে সার্বভৌম ক্ষমতাটা পালন করে সংবিধানের মাধ্যমে। সেটা তো আপনি কিভাবে তার এটা ফাংশন হচ্ছে সেটা তো ভিন্ন প্রশ্ন। প্রশ্ন হচ্ছে জনগণ কি 5 অগস্টে আমরা কি দেখছি, ছিল সংবিধান। জি, আমরা মাহবুব ভাই আমরা এই বিষয়ে আরো একদিন আলোচনা করব। এক মিনিট দেখেন, লাস্ট কথাটা বলে দিই। আমরা আশা করছিলাম 5ই আগস্টের পরে একটা কালেকটিভ উইজডমের মাধ্যমে দেশ পরিচালিত হবে, কিন্তু আইরনিক্যালি আমরা পেয়েছি কালেকটিভ ইগনোরেন্স। জি, ধন্যবাদ মাহবুব কামাল ভাই, ধন্যবাদ রবিউল আলম, দুজনকেই। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকাল সকাল 7টায় পুনঃপ্রচার হবে। দর্শক, ফিরছি আগামীকাল রাত 9টায়, আর রাত 9টায় আবারও আর কাবিল প্রশ্নগুলো সহজ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গ্লোবাল টেলিভিশনের সঙ্গেই থাকুন।